নারী পুরুষের সম অধিকারে বিশ্বাসী আমি। আপনার স্বামীর মতন গায়ে পড়া সুশীল না। থাপ্পড়ের কাজ করলে উল্টো ঘুরিয়ে থাপ্পড় লাগিয়ে দেব। নারী জেন্ডারের মা বাপ দেখব না। সাইবাম থাম, কি হয়েছে তোর? সমস্যাটা কি বল আগে। এভাবে গুন্ডাদের মতো আচরণ করিস কেন? রাহাত জিজ্ঞেস করতে ক্ষিপ্ত গতিতে এক হাত বাড়িয়ে খালাতো ভাইয়ের কলার চেপে সোজা টেবিলের উপর আছড়ে ফেলল সাইবান। মিথিলা মাথা চেপে ধরে আতঙ্কে ছিটকে সরে গেল। চিৎকার তার গলায় আটকে রইল। সাইবান রাহাতের গলা চেপে ঠেসে ধরল শক্ত কাঠের টেবিলের উপর। ভাতের থালা বাটি সব ঝনঝন করে আছড়ে পড়ল মেঝেতে। ব্যথায় গঙিয়ে উঠল রাহাত। খামচি দিয়ে সাইবানের হাত ছাড়াতে চাইলেও কোনো লাভ হলো না। একটা মেরুদণ্ডহীনের বাচ্চা যখন বোনকে বাঁচানোর বদলে উল্টো নরপশুর ভোজ হিসেবে ঠেলে দিয়ে শুধু নিজের পেট পকেটের চিন্তা করে, তখন তাকে ধোলাই করতে গুন্ডার দরকার হয়। তোর মতন ভাইয়ের থেকে একটা কলা গাছও ভালো। শালা সুশীল ভিতর ডিম। অরণ্য মির্জার ঠিকানা তোমাকে আমি দেব। গম্ভীর কণ্ঠস্বরটি কানে যেতেই সাইবান থামলো। ঝট করে মুখ ঘুরিয়ে তাকালো। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে ইহান, বুকে দুই বাহু বেঁধে রেখেছে, ভ্রু কুচকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহাতকে ঝটকা দিয়ে ছেড়ে সরে গেল সে। মিথিলা দৌড়ে গেল স্বামীর কাছে তৎক্ষণাৎ। সাইবান পাত্তাও দিল না আর কোনো দিকে, সোজা ইহানের সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় থাকে? চলো দেখিয়ে দিচ্ছি। ইহান নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সামনে সামনে হাঁটতে শুরু করলো। সাইবান খানিকটা বিস্মিত হলো। এই পোংটা দেখিয়ে দিচ্ছি মানে কি? মুখ নেই তোর? বোবা নাকি? ইহান থামলো। ঠিক সাইবানের মতো করেই দুচোখে ধোঁয়াশা ঘেরা দৃষ্টি নিয়ে ফিরে তাকালো কিশোর ছেলেটি। সাইবান ভ্রু তুলল। এই ছেলের ভাব তার ভালো লাগছে না। মনের আশঙ্কাটাই প্রমাণ হলো। ইহান বলল, অরণ্য মির্জার বাড়িতে আমিও যাব। বহু পুরাতন হিসাব বিকাশ বাকি আছে আমার। সাইবান কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তবে এই মুহূর্তে এসে তার কারোর সঙ্গে আর কোনো প্রকার তর্কে যেতে ইচ্ছে হচ্ছে না। এগিয়ে এসে হাত বাড়িয়ে হুট করে টেবিলে বিছানো সাদা টেবিল ক্লথটা ধরে টান দিল। যাও বা বাসন কোসন টেবিলের উপর অবশিষ্ট ছিল, তাও বহা হট্টগোল করে ছড়িয়ে পড়ল মেঝেতে। আটকে উঠল মিথিলা আর রাহাত। তবে সাইবানকে রোখার দুঃসাহস আজ নেই কারোর। সাদা কাপড়টা হাতে নিয়ে হনহন করে এগোলো সাইবান বাড়ির বাইরে। তার অনুসরণে বেরিয়ে যাওয়ার আগে বারান্দায় রেখে দেওয়া নিজের ক্রিকেট ব্যাটটা কাঁধে তুলে নিল ইহান। নিষ্পলক তাকিয়ে থাকতে পারল শুধু মিথিলা রাহাত দম্পতি। এছাড়া আর কিছুই করার রইল না তাদের। আলিশান দুইতলা একটি বাড়ির সামনে এসে থামল সাইবানের গাড়ি। বাড়ির কোনো নাম নেই, শুধু রূপালী রঙের গেট দেওয়া। ভেতরের কোথাও কোনো লোক নেই বললেই চলে। শুধু গেটের কাছে একজন দারোয়ান টুলে বসে বসে ঝিমুচ্ছে। বেশি রাত হয়নি, এরপর চারপাশে কেমন শুনশান নীরব। আবাসিক এলাকা বলেই বোধ হয়। উপরন্তু অভিজাতদের বাস, ভাবসাব একটু তো থাকবেই। সাইবান দরজা খুলে গাড়ি থেকে নামলো। একটা সাদা কাপড় জড়ানো তার মুখে, আলগোছে ঝুলছে কাঁধের চারিপাশে। দূর থেকে হঠাৎ দেখলে যে কেউ ভূত ভেবে ভয় পাওয়ার সম্ভাবনা আছে, অথচ পরোয়া নেই তার। প্যাসেঞ্জার সিট থেকে বাইরে পা রাখলো ইহানও। ছেলেটার মাথায় মোটরসাইকেলের একটা হেলমেট, সেটার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। হাতে ভারী সিজন ক্রিকেট ব্যাট। পুরো দস্তুর তৈরি সে চার ছক্কা হাঁকাতে। সাইবান আর চোখের সঙ্গীর দিকে তাকালো, দুই আঙ্গুলে কিছু একটা ইশারা করলো। অতঃপর নিচে এগোলো সামনে দারোয়ানের দিকে। পদশব্দ শুনে ঝিমানো বাদ দিয়ে দারোয়ান মুখ তুলে তাকিয়েই দেখলো যেন এক অশরীরীকে। হেলে দুলে এগিয়ে আছে, মুখে পেঁচানো কাফনের মতন সাদা কাপড়, তাতে আবার লালচে ছোপ ছোপ দাগ। মধ্যবয়স্ক দারোয়ান নিজের হাতের লাঠিটা তুলে ধরেছে কি ধরেনি, সাইবানের হাতের জোরালো এক ঘাসে উল্টে পড়ে গেল নিচে। সেই যে পড়লো আর উঠল না, অজ্ঞান হয়ে গিয়েছে। সাইবান তাচ্ছিল্যের হাসি হাসলো আপন মনে। গেট খুলে বীরদর্পে এগিয়ে গেল। বিশাল সদর দরজার সামনে মৃদু হলদেটে আলোর বাল্ব জ্বলছে। তার নিচে দাঁড়িয়ে কলিং বেল চাপলো সাইবান, এক টানা কয়েকবার।
তারপরে দরজাটা হাট করে খুলে গেল। মুখ বাড়ালো এক বয়স্ক লোক, পরনে লুঙ্গি আর হাফাতা শার্ট। সাইবানকে দেখে সে ভড়কে গেল, কিন্তু এদিক সেদিক করার সুযোগ অবধি পেল না। বিদ্যুৎ গতিতে এগোলো সাইবানের হাত, চেপে ধরলো লোকটার গলা, একটাই প্রশ্ন করলো। জঙ্গল কোথায়? লোকটা সাইবানের শক্তির সঙ্গে পারল না। এমন দুর্ধর্ষ এক অবয়ব যেন কাফনে মোড়ানো, হাতের জোরালো বাঁধন আর গভীরতম কণ্ঠস্বর লোকটাকে হিতাহিত জ্ঞান শূন্য করে ফেললো বুঝি। কোনো মতে বলতে পারল সে, কে স্যার? আন্দাজেই বলেছে সে। সাইবান মাথা কাত করে সাই জানালো। হ্যাঁ, তোর স্যার কোথায়? আর তুই কে? হাতের বাঁধনে একটু ঢিল দিল যে যেন লোকটা কথা বলতে পারে। হড়বড় করে সেই লোক বলে দিল, আমি এই বাড়ির কেয়ারটেকার স্যার। বাড়িতে নাই বহুত দিন, কোথায় আছে কেউ জানে না, কবে আসবে তাও কেউ জানে না। আমি শুধু শুনতেছিলাম বিদেশে গেছে কোথাও। বিশ্বাস করেন, আমি এর বেশি কিছু জানি না। আমি তো শুধু জানিয়া এখানে কাম করি। তাহলে এবার জান নিয়া পালা। একটা ঘাড় ধাক্কা দিয়ে লোকটাকে রীতিমতো পুতুলের মতন ছুঁড়ে বাইরে বের করে দিল সাইবান। একেবারে সিঁড়ির উপর হয়ে পড়ল সে। হুড়মুড় করে ঢুকে পড়ল সে ভেতরে। বাড়িটা ভেতর থেকেও আলিশান, একদম চকচকে তকতকে, পরিপাটি আসবাব। 2 তলায় উঠে গিয়েছে সাপের মতন পেঁচানো সিঁড়ি, গোটা সিঁড়ি কার্পেট বাঁধাই করা। সাইবান কাপড়ের ভেতর থেকে ঝাপসা ধোঁয়াশার মতন দেখছে সবকিছু, তবুও তার কিছুই বুঝতে বাকি রইল না। এই বাড়ি, ওই সিঁড়ি দেখার সাথে সাথেই বুঝি তার মাথায় যেটুকু তার জায়গা মতো ছিল সেটাও চটাস করে ছিঁড়ে গেল। এই বাড়িতেই তার অর্ধাঙ্গিনী নিজের জীবনের রোমহর্ষক 2 বছর কাটিয়েছে। সহ্য হলো না সাইবানের। পিছনে ততক্ষণে ইহান এসে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগেই যে ছেলেটার হাত থেকে ক্রিকেট ব্যাট কেড়ে নিল। হনহন করে এগিয়ে গিয়ে লিভিং রুমে থাকা কাচের টেবিলের উপর সজোরে আঘাত করলো। ঝরঝর করে ভেঙে গেল টেবিলটা। রীতিমতো পাগল প্রায় হয়ে গেল সাইবান। বাঁধন হারা ঝড়। আশেপাশে যা কিছু তার চোখে পড়ল সব কিছুর উপরেই ভাঙচুর চালালো। শোপিস, দেওয়ালে সাজিয়ে রাখা পেইন্টিং, সিঁড়ির রেলিংয়ে দিয়ে এমনভাবে ব্যাট দিয়ে আঘাত করতে লাগলো যে ব্যাট অর্ধেক ভেঙে গেল। তবুও থামলো না সে। ইহান তাকে আটকালো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বংসলীলা দেখলো প্রাণ ভরে। ভাঙচুরের শব্দে চারপাশ যেন সাক্ষাৎ নরকে পরিণত হলো কিছুক্ষণের মাঝেই। কেয়ারটেকার লোকটা পালিয়ে যায়নি। অজ্ঞান হয়ে যাওয়া দারোয়ানটাও কোনোভাবে জ্ঞান ফিরে পেয়েছে। দুজনেই ছুটে এসেছে ভেতরে। সাইবানের দিকে দৌড় লাগাতে গেল তারা, কিন্তু ইহান মাঝখানে দাঁড়িয়ে পড়ল। শরীর ভর্তি করে যা তোদের মনে হয়, আয় গুনে দেখি কয়টা আছে। পুলিশকে ফোন। একজন নিজের ফোন বের করতে ইহান ঘুরে গিয়ে লাথি ঝাঁকিয়ে বসলো। ফোনটা ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। একটা কিশোর ছেলের অতি দ্রুত গতির সঙ্গে অসচেতন লোক দুটো হঠাৎ করে পেরে উঠল না। কেয়ারটেকারের লুঙ্গি ধরে টান দিল ইহাম। লোকটা চেঁচিয়ে উঠল, আই হাই, আমার ইজ্জতে টান দিলে খচ্চর বেটাই। তুই খাচ্চর, তো স্যার আরো বড় খাচ্চর। দারোয়ানের নাক বরাবর ঘুষি হাঁকিয়ে কেয়ারটেকারের মাথায় হেলমেট সমেত বাড়ি দিল ইহান। অবস্থা বেগতিক বুঝতে বাকি রইল না কারোরই। তাই ঠাস করে পড়ে যেতেই দুজনেই হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে ইহান ফিরে তাকালো। সমস্ত রুম ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে সাইবান। তার ক্রিকেট ব্যাটটা আধা ভাঙা অবস্থায় ঝুলছে হুড়মুড় করে ভেঙে পড়া সিঁড়ির রেলিংয়ের সঙ্গে। কার্পেট ছিঁড়ে উঠে এসেছে অনেকখানি, যেন হিংস্র কোনো জন্তু আছর দিয়েছে। অথচ সাইবান কোথাও নেই। ক্ষণিকের জন্য সত্যিই ভয় পেয়ে গেল ইহান। আধা পাগল ছেলেটা গেল কোথায়? যে মুহূর্তে চিন্তিত হয়ে সে এগোতে যাবে, তখনই সিঁড়ি বেয়ে 2 তলা থেকে হুড়মুড় করে নেমে আসতে লাগলো দেখে সাইবান। সাদা কাপড়টা এখনো মুখে জড়ানো আছে, তবে অস্ফুট স্বরের কথাগুলো শোনা যাচ্ছে। শিট, দ্যাট স্কাউন্ড্রেল ইজ নট হেয়ার। তার মানে অরণ্য সত্যিই বাড়িতে নেই। ইহান কি করবে বুঝতে পারল না।
অরণ্যের প্রতি তার এতই রাগ যে মনে হয় সামনে পেলে সত্যিই খুন করে ফেলতে পারবে। নিজের চোখে দেখেছে সে ওই একটা মানুষের জন্য ইরামকে কতটা ভুগতে হয়েছিল, কিন্তু ইহানকে শুধু হাত গুটিয়ে বসে থাকতে হয়েছে। দুঃসাহস করতে পারেনি সে। প্রতিটি রাত আফসোসে বিছানায় মুখ গুজে চোখের জল ফেলে গিয়েছে। রাগে বালিশ ফাটিয়ে ফেলেছে ঘুষি হাঁকাতে হাঁকাতে। কেন বয়স কম হলো তার? কেন ইরামের ছোট ভাইয়ের বদলে বড় ভাই হতে পারলো না সে? কেন আর কয়েক বছর আগে তার জন্ম হলো না? কেন কেন কেন? ইহান শুধু অপেক্ষায় ছিল আর একটুখানি বড় হওয়ার। কিন্তু আজ যখন সে সাইবানকে রুদ্রমূর্তি হয়ে প্রবেশ করতে দেখলো, তখন আর নিজেকে রুখতে পারলো না, চলেই এলো। কিন্তু এখন ওই শয়তানটাকেও পাওয়া গেল না। শয়তান কিভাবে যে এতকাল বাঁচে। ভাঙাচোরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে সাইবান। তার মাথায় রক্ত উঠে গিয়েছে বোধহয়। মুখে সাদা কাপড় চড়ানো থাকলেও শুধু লাল দেখতে পাচ্ছে সে চোখে, কটকটে উদ্ভট লাল। ঠোঁট কামড়ে ধরল সে, তাতে মুখের ভেতর নতুন করে রক্তের নোনতা স্বাদটা পেল। মনে পড়ে গেল তার ইরামের কথাগুলো শোনার পর কিভাবে রুখেছিল সে নিজেকে। চোখ থেকে ঠিকরে বের হয়ে আসতে চাওয়া অশ্রুদের সে থামিয়েছে নিজেকে তীব্র ব্যথা দিয়ে। সুচারু দাঁতে জিভ কামড়ে ধরেছিল সে কান্না আটকাতে। আবার জ্বলে উঠল জিভ, নতুন রক্তে ভরে উঠল মুখ। সাইবানের কোনো পরোয়া নেই আর ওসব বিষয়ের প্রতি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তীব্র প্রতিশোধ বাসনা সে পূরণ করতে পারছে না, বিধায় শরীর গুলিয়ে উঠছে। কিছু একটা ভেঙে গুঁড়িয়ে দিতে ইচ্ছে করছে। আহ! হুট করে নিয়ন্ত্রণ হারা এক হুঙ্কার দিয়ে উঠল সাইবান। এত জোরে রেলিংয়ের মাথায় একের পর এক ঘুষি হাঁকালো যে তার দুই হাতের চামড়া ফেটে ক্ষত হয়ে গেল। তবুও থামলো না সে। এক লাথিতে পায়ের সামনে পড়ে থাকা ভাঙা টেবিলটাকে আর এক দফায় উল্টে থামলো। একেবারে বিনা প্রয়োজনেই দফা রফা হয়ে যাওয়া দেওয়ালের পেইন্টিং এর ক্যানভাস টেনে টুকরো টুকরো করেছিল। সে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছে না কিছুতেই। ধ্বংস ধ্বংস ধ্বংস, শুধু ধ্বংস চাই তার। ইহান দৌড়ে গিয়ে তার দুহাত চেপে ধরল। থামো, পাগলামি করো না। লোক দুটো পালিয়েছে, দ্রুত ফিরে আসতে পারে। আমাদের এখান থেকে যাওয়া উচিত। চলে যাব? ওই কুলাঙ্গারটাকে 3.5 হাত মাটির জগৎ না দেখিয়ে চলে যাব? হেল নো! ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল সাইবান। তাকে রীতিমতো জন্তুর মতোই দেখাচ্ছে। ইহান অব্দি কিছুক্ষণের জন্য ভ্যাবাচাকা খেয়ে গেল এমন উদ্ভট আচরণ দেখে। সাইবান দিক জ্ঞান শূন্য হয়েছে বুঝি। তারপর হঠাৎ করেই থমকেও গেল। পিনপতন নীরবতা ভর করলো চারিপাশে। ইহান শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সাইবান দানবের মতন স্থির দাঁড়িয়ে আছে, শ্বাস পর্যন্ত নিচ্ছে না বুঝি। রক্তাক্ত দুহাত দুদিকে ঝুলছে অশরীর ন্যায়। একটি ঢোক গিলল ইহান। ঠিক আছে। হুট করে মাথা তুলে তাকালো সাইবান। কাপড়ের কারণে বোঝা গেল না তার চেহারায় কেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। কিছুই বলল না সে। হুট করে লিভিং রুমের সাথে লাগোয়া করিডোরে ঢুকে পড়ল। ইহানও পিছু নিল সঙ্গে সঙ্গে। এদিক সেদিক ঘুরপাক খেয়ে অবশেষে সাইবান যা খুঁজছিল পেয়ে গেল। রান্নাঘর। ভেতরে ঢুকেই সোজা স্টোভের কাছে গেল। নিচের ক্যাবিনেট খুলতেই দুটো সিলিন্ডার পাশাপাশি পেয়ে গেল। বাঁকা হাসি ফুটলো তার ঠোঁটে। ইহান তখন সবে মাত্র রান্নাঘরের দরজায় পৌঁছিয়েছে। এই ছেলে এত দ্রুত হাঁটে কিভাবে? আদেও মানুষ নাকি? মস্তিষ্ক ঠিকমতো বুঝে উঠতে পারেনি তার। এর আগেই কানে গেল একটি রহস্যময় শীষ। অত্যন্ত করুণ সুরে বাজছে। করুণ থেকে ক্রমশ চড়া হয়ে উঠল সেই শীষ। অতঃপর অচেনা গলার পাশবিক সুরেলা আওয়াজ। আতরো গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, আতরো গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে। চিটায় জমে গেল ইহান। হেলমেটের উইন্ডো খুলে ড্যাব ড্যাব করে চেয়ে রইল সামনের দিকে। দুইটা সিলিন্ডার টেনে হিঁচড়ে বের করেছে সাইবান। গুনগুন করে গাইছে সে, আর অশরীরী আওয়াজ ছেয়ে গিয়েছে চারিপাশে। যেন দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি হচ্ছে কণ্ঠস্বর, গায়ে কাটা দেওয়ার মতো ব্যাপার।
ইহান অনুভব করলো ওই কণ্ঠের তাড়নায় তার শরীরের লোমগুলো কেমন দাঁড়িয়ে গিয়েছে, গানের কথাগুলোও কেমন। আতর গোলাপ যেন মৃত্যুর পর লাশ সাজানোর কথা বলা হচ্ছে। সাইবান এক এক করে দুটো সিলিন্ডারের মুখে হালকা খুলে দিল। সাক্ষাৎ কবরের ব্যবস্থা করছে সে। কার্যক্রমের সাথে হেলে দুলে বেখিয়ালি ভাবে সে তালে তালে গাইছে। চিটাইয়া দাও সোয়া চন্দন, চিটাইয়া দাও সোয়া চন্দন ওই রাঙা চরণে। দাহ্য ঘাসের কটু গন্ধে ভরে উঠল চারিপাশ। সাইবানের হাতে উঠে এলো লাইটার। গুনগুন করতে করতে সে পিছিয়ে এলো রান্নাঘর থেকে, এক পা দুপা করে সময় নিয়ে। ইহান ছিটকে দূরে সরে গেল। বুক কাঁপছে তার। পরিস্থিতি নয়, বরং সাইবানকেই ভয় লাগছে তার। সাদা কাফনের মতন কাপড় শরীরে জড়ানো, তাতে হাত কেটে লাগা রক্তের ফোঁটা। অদ্ভুতভাবে সুরে সুরে দুলছে শরীরটা, অনেকটা তন্ত্র সাধনার মতো করে। হাতের লাইটারে যদি ভুলবশত আঙ্গুল চেপে যায় তাহলে শেষ। ইহানের দৌড়ে পালিয়ে যাওয়া উচিত। এই ছেলের জীবনের পরোয়া না থাকতে পারে, কিন্তু তার নিজের তো আছে, অথচ সে যেতে পারল না। আতঙ্কিত হৃদয়ে সম্মোহিতের মতন চেয়ে রইল। এ যেন এক ভয়ঙ্কর আসক্তি। সাইবান অবশেষে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ইহানকে দেওয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখলো একেবারে। কোনো মন্তব্য না করে হেঁটে লিভিং রুমের দিকে চলে গেল। ইহানের সম্মোহন এতক্ষণে কেটেছে বুঝি। সে কাঁপা কাঁপা পদক্ষেপে অনুসরণ করলো। সাইবান লিভিং রুমে এসে পড়লো। উদ্দেশ্য বেরিয়ে যাওয়া, কিন্তু পারল না। হুট করে একটা জিনিসের উপর চোখ আটকে গেল তার। দেওয়ালের উপরে একদম কোণার দিকে ছোট একটা যন্ত্র জলজল করছে। বুঝতে বাকি রইল না সাইবানের। সিসি ক্যামেরা। বিজয়ীর হাসি প্রস্ফুটিত হলো তার রক্তাভ ঠোঁট জুড়ে। এগিয়ে গেল সে পায়ে পায়ে। সোফার উপর উঠে দাঁড়িয়ে একেবারে সরাসরি তাকালো সিসি ক্যামেরার দিকে। পেছন থেকে ইহান খেকিয়ে উঠল। আরে কি করছো? তোমার মুখ দেখে ফেলবে তো। সাইবান কোনো পরোয়াই করলো না। সোনার হরিণ পেয়ে গিয়েছে বুঝি সে, তাই বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই একটানে মুখের উপর থেকে সাদা কাপড়টি সরিয়ে ফেললো, লাশ থেকে কাপড় সরানোর মতন করে। সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকালো। রক্তাভ ঠোঁটে ভাসলো বাঁকা হাসি। তার চোখ জোড়া বুঝি তপ্ত লাভার ঘর সরোবর, যাতে ভাসমান রক্ত পিপাসা। আস্তে করে নিচের বাম হাতটা ক্যামেরার সামনে তুলে ধরলো সাইবান। শব্দগুলো আঙ্গুল নামিয়ে ফেললো একে একে, কেবল মধ্যাঙ্গুলি বাদে। তাতে চকচক করে উঠল সিলভারের আংটি। অশুভভাবে জিভের গোড়ায় লেগে থাকা রক্তবিন্দুটুকু অনায়াসে চেটে সে সরাসরি ক্যামেরার উদ্দেশ্যে বলে উঠল। কেমন? চেয়ে রইল সাইবান ক্যামেরার দিকে এক নাগারে, যেন ক্যামেরাই নয়, সরাসরি চেয়ে আছে অরণ্যের দিকে। তারপর লাফিয়ে নিচে নেমে গেল। লাইটারটা উপরে তুলে দিল। তারপর লাফিয়ে নিচে নেমে গেল। লাইটারটা উপরে ছুঁড়ে দিল, ক্যাচ ধরলো। আবার ছুড়লো, ক্যাচ ধরলো। এমনটা করতে করতে ক্যামেরার দিকে তাকিয়ে পেছাতে লাগলো। হুট করে লাইটারে জ্বলে উঠল ফুলকি, সঙ্গে সেই অসহনীয় অমানবিক কণ্ঠের গীত। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। সাইবান যখন বাড়িতে ফিরল তখন চারিদিকে নিস্তব্ধ। কোথাও না থেমে সোজা বেডরুমে চলে গেল সে। রুমের কোথাও ইরাম নেই। বিছানায় শান্ত হয়ে ঘুমোচ্ছে ছোট্ট ইজান। সাইবান থামলো। পায়ে পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। অপলক চেয়ে দেখলো সে ইজানকে। ছোট্ট শিশুটি ঘুমে আচ্ছন্ন, নরম শরীর নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। বারান্দা থেকে আসা মৃদু আলোয় মুখটা অপূর্ব দেখাচ্ছে। সাইবান বলতে পারবে না বুকের ভেতর কেমন অনুভূতি হলো তার। বিছানার একপাশে আস্তে করে বসলো সে। একটি হাত বাড়িয়ে দিল ইজানকে ছোঁয়ার উদ্দেশ্যে, কিন্তু হাতে জমা রক্তবিন্দু চোখে পড়ায় ভ্রু কুঁচকে গেল তার। মাথা নাড়ল সে। উঠে গিয়ে বাথরুম থেকে 2 হাত ঘষে ঘষে জমাট বাঁধা দাগ উঠিয়ে ধুয়ে দিল। তোয়ালেতে মুছে পুনরায় ফিরে এলো, হাত বাড়িয়ে দিল। তোয়ালেতে মুছে পুনরায় ফিরে এলো সে ইজানের কাছে। এবার সাহস করে একটি হাত বাড়িয়ে দিল। নমনীয় শরীরটা হাতের তালুর মাঝে আলতোভাবে তুলে নিয়ে বুকে ঠেকালো। ওভাবেই বসে রইল কিছুক্ষণ। ইজান ঘুমের ঘোরে ছোট্ট দোকানা হাত ঘড়ির ছড়িয়ে সাইবানের বুক একই ছন্দে স্পন্দিত হয়ে যাচ্ছে তার চোখে। চোখ বুজে অনুভব করলো সাইবান। ভেতরের জ্বালাময়ী ক্রোধ ধীরে ধীরে অনেকখানি শান্ত হয়ে এলো তার, যেন তপ্ত মরুভূমির বুকে হুট করে এক নদীর পানি ঢেলে দেওয়া হয়েছে। অবশেষে চোখ খুলল সাইবান।
ঝুঁকে ঘুমন্ত ইজানের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কি যেন ভাবলো কিছুক্ষণ, তারপর হুট করে পকেট থেকে ফোন বের করে তারপর নাম্বারটা ডায়াল করলো। সে কানে চাপলো, কয়েকবার রিং করতেই রিসিভ হলো। জন্ম নিবন্ধনের কাজ দিয়েছিলাম, কতদূর হলো? ওপাশ থেকে কিছু বলা যায় না। সাইবানের ভ্রুর মাঝে গাঢ় ভাঁজ পড়ল। ফোন চেপে ধরে সে বলল, শাহরান আলাদিন ইজান, মায়ের নাম ইরাম কিবরিয়া, বাপের নাম সাইবান আলাদিন। একটাও যদি বানানে ভুল হয়েছে তো নিবন্ধন অফিসে গিয়ে কম্পিউটার পিটিয়ে ভেঙে আসব, মনে থাকে যেন। এই বাড়িতে ছোট্ট একটি বাগান আছে। কমলা, লেবু, মরিচ, ঢেঁড়স ইত্যাদি সবজির ছোট ছোট গাছগুলো সুন্দর বেড়া দিয়ে একপাশে পোতা হয়েছে। অপর দিকটা ফুলের জন্য বরাদ্দ। তার মধ্যে আছে গোলাপ, নয়নতারা, ঔষধি গাছের মধ্যে তুলসী, অ্যালোভেরা ইত্যাদি রয়েছে। এখানে এসে বসলেই কেমন যেন শান্তি শান্তি লাগে। ইট পাথরের শহরে এক টুকরো প্রকৃতির কোল যেন। তাই ইরাম আজ এখানে এসে বসেছে। একটা কাঠের দোলনা আছে। পরিবারের মানুষগুলো সুযোগ পেলে এখানে এসে বসে। সারিকা আর সামিয়া প্রায় ছুটির দিনে এখানে নিজে থেকে কাজ করে। সুগন্ধার সঙ্গে ইরাম নিজেও এসেছে বেশ কয়েকবার গাছগুলোতে পানি দেওয়ার জন্য। রান্নার জন্য সবজি সংগ্রহও করেছে। ইরাম বসেছে দোলনার উপর। ইজানকে মাত্রই ঘুম পাড়িয়েছে, তাই ছেলের উঠে পড়ার তাড়া নেই। আজ তার একটু শান্তি দরকার। রাতের প্রকৃতি অনেকটাই প্রশান্ত। মৃদুমন্তর হাওয়া বইছে, ঠান্ডা একটা চাপটা খেলিয়ে দিচ্ছে শরীরে। ইরামের গায়ের ওড়নাটা দারুণভাবে উঠছে সেই বাতাসে। খোলা চুলগুলো দোল খাচ্ছে তালে তালে। দোলনার দুলুনির সঙ্গে জগৎটা ঘুরপাক খাচ্ছে। ইরাম কাঠের হেলানে মাথা ঠেকিয়ে নিষ্পলক চেয়ে আছে আকাশের দিকে। আকাশে আজ কোনো মেঘ নেই, এক ফালি চাঁদ। সেই চাঁদের পাশে জলজল করা তারারা। ইরাম চেয়েই রইল। আজকাল মানুষ বাঁচে কত বছর? অর্ধেক জীবনটাই পেরিয়ে গিয়েছে তার। অথচ জীবনের মাঝামাঝি সময়টাই এসেও সে বুঝতে পারল না আদেও এই জীবন সফল নাকি ব্যর্থ। ইরামের জীবন সেই 17 বছর পর্যন্তই সীমাবদ্ধ। সেই সময়টাই ছিল না কোনো বাধা। মুক্ত পাখির মতন স্বাধীনভাবে উড়েছে সে। তারা করেছে নিজের স্বপ্নদের। আচ্ছা, যদি ইরামের বাবা মারা না যেতেন তবে কি আজ তার জীবনটা অন্যরকম হতে পারত? হ্যাঁ, পারত। বাবাদের কাছে মেয়েরা রাজকন্যা। বাবার মুখটা আজ ভীষণ মনে পড়ছে তার। আজ ওকে স্পষ্ট। বাবা থাকলে কি রাহাত ইহানকে ভালোভাবে মানুষ করা যেত? বাবা থাকলে কি অরণ্যের সাথে কোনোদিন তার বিয়ে হতো? বাবা থাকলে কি ইরামকে এত কিছু সহ্য করতে দিত কোনোদিন? ইরাম ঠোঁটে ঠোঁট চেপে ফেললো। অশ্রু ফোঁটা চিকচিক করলো তার চোখ জোড়ায়। অভিমান ভর করলো এক সময়কার বাবার রাজকন্যার অভিব্যক্তিতে। আকাশের তারার পানে চেয়ে সে অভিযোগ দায়ের করলো। তুমি কেন চলে গেলে বাবা? কেন আমায় নিয়ে গেলে না? তোমার বুলবুলি যে অনেক কষ্ট হয় এই পৃথিবীতে। আর কিছুকাল হাতটা ধরে জীবন পথে এগিয়ে দেয়া যেত না? নীরব অশ্রু গড়ালো ইরামের দুই গাল বেয়ে। মুছল না সে। বাতাসের ঝাপটাই মুখ শীতল হয়ে উঠল, অথচ পরোয়া করলো না। দুলতে লাগলো সে নীরবে। আচ্ছা, সে কি পারলে জীবনটাকে অন্যরকম করে সাজাতে চাইবে? যদি প্রার্থনা কবুল হতো তবে কি এত সংগ্রাম, এত লড়াই, এত যন্ত্রণা সে এড়িয়ে যেত? ইরাম মহা বিস্ময় নিয়ে আবিষ্কার করলো, জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিলেও হয়তোবা সে পুনরায় একই যাত্রায় সামিল হতো। কারণ ওই ছোট্ট নিষ্পাপ অস্তিত্বটি। ইরামের জীবন যদি অন্যরকম হতো তাহলে ইজান কোনোদিন তার কোলে আসতো না। অথচ ছেলেকে ছাড়া তো এক দণ্ড চলবে না তার। কান্নার মাঝেও ঠোঁটে মলিন হাসি ফুটল তার। ওই একই তারাদের পাশে জলজল করতে থাকা এক ফালি চাঁদের দিকে চেয়ে সে ওই ছোট্ট মুখখানি মনে করলো। বিড়বিড় করে বলল, যদি দ্বিতীয় জন্ম বলে কিছু থাকতো তবে আমি আবারও বিনা দ্বিধায় দ্বিতীয়বার সেই কাঁটায় ভরা চোরাবালিতে ছাপ দিতাম যা তোমায় আমার কোলে এনে দিয়েছে। ইরাম কতক্ষণ নিজের চিন্তায় ডুবেছিল হিসেবে নেই। তার বিশ্রাম ভাঙল মৃদু পদশব্দে। নড়ল না ইরাম, শুধু মাথা হালকা কাঁধ করে তাকালো পাশে। বাগানের ভেতরে ঢুকেছে এক ছায়া মূর্তি। প্রথমটাই স্পষ্ট দেখা গেল না। বাগানের বাতির নাগালে আসার পরেই পরিষ্কার হলো দৃশ্যটা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইবান। পরনে একটা ঢোলা ফতুয়া খয়েরি রঙের। বোতামগুলো সব খোলা, বুকের মাঝ অব্দি দৃশ্যমান তাতে। সঙ্গে একটা ঢোলা কালো ট্রাউজার।
মাথা তুলছে না সে, নিজের পায়ের দিকে তাকিয়ে এগোচ্ছে। ইরাম অবাক হয়ে খেয়াল করলো সাইবানের এক হাতে ঝুলছে একটি সরু লাঠি, লম্বা চিকন বেতের মতন। ছোটবেলায় পড়া না পারলে স্যার ম্যাডামরা এমন বেতের বাড়ি দেবেন বলে ভয় দেখাতেন। ইরাম কত খেয়েছে পড়ালেখার জন্য অবশ্য নয়, দুষ্টুমি আর অহেতুক হাসাহাসির জন্য। একবার তো একজনের মজার কারণে পুরো দলকে সাজা পেতে হয়েছিল। কাইসানও ছিল সেখানে। নির্লজ্জের মতো বেতের বাড়ি খেতে খেতে ঢ্যাক ভ্যাক করে হাসছিল তারা সবাই। সে যাক, সাইবান হঠাৎ করে বেত নিয়ে হাজির হয়েছে কেন? পেলই বা কোথায়? এতক্ষণ ছিলই বা কোথায়? বেশ কয়েক ঘন্টা আগেই তো সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ইরাম ভেবেছিল মাথা ঠান্ডা করতে হয়তো অনুরাগের কাছে গিয়েছে বা এমন কিছু। ইরামের সকল জল্পনা কল্পনাকে অতিক্রম করে সাইবান দোলনার কাছে এসে থামলো। মাথা তুলে তাকালো না, বরং হাঁটু গেড়ে ইরামের পায়ের কাছে মাটিতেই বসে পড়ল। মাথাটা তখনও ঝুলে আছে নিচের দিকে, বিধায় ইরাম ছেলেটার অভিব্যক্তি দেখতে পাচ্ছে না। কোনো কথা না বলে সাইবান নিঃশব্দে দুহাতের তালুতে বেতটা রেখে উপহার প্রদানের ভঙ্গিতে তুলে ধরল ইরামের সামনে। হতবাক হলো রমণী, দোলনায় সোজা হয়ে বসলো। কি করছো আলাদিন? বিস্মিত প্রশ্ন ছুড়ল ইরাম। সাইবান পিছুপা হলো না, বেতটা নামিয়ে সে ইরামের কোলের উপর রেখে দিল। গভীর গলায় বলল, আমাকে শাস্তি দিন। শাস্তি কিসের জন্য? ইরামের ওড়ুর উপর ছড়িয়ে থাকা ওড়নার কাপড় নিজের মুঠোয় পাকিয়ে ফেলল সাইবান, এত শক্তিতে যে তার আঙ্গুলগুলো ফ্যাকাশে হয়ে উঠল। তখনই খেয়াল করলো ইরাম, সাইবানের আঙ্গুলের নিচের দিকে ছোট ছোট কাটাছেঁড়া ক্ষত চিহ্ন। সাইবান এগিয়ে এসে ইরামের হাঁটুতে নিজের কপাল ঠেকালো, কাপা কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, আমি নিজের দিকে নিজেই তাকাতে পারছি না। এক একটা কথা, এক একটা আঘাত, এক একটা অভিযোগ বিষের মতো লাগছে। আপনি অবুঝ নন, আমি অবুঝ। আপনি স্বার্থপর কি স্বার্থপর না তাতে আমার কিছু যায় আসে না। আপনার সব কিছুই আমার কবুল। আপনি আর আপনার ছেলে আমার টাকা পয়সা লুটে নিচ্ছেন না, অথচ আমি সেই কথার খোঁটাটাই আপনাকে দিয়ে দিলাম। এই একই মুখে আমি আপনাকে আমার সব কিছু বিনা দ্বিধায় খরচ করতে বলেছিলাম। আপনি ঠিক যা যা বলেছেন তাই তাই হয়েছে। আমি সত্যি তেমনটাই হয়ে গিয়েছি, যেমনটা আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমি নিজেকে বদলাতে পারলাম না, আলাদা প্রমাণ করতে পারলাম না, কিন্তু বড়াই করে সেদিন বলেছিলাম মায়া বসে গেলে পুরুষ নাকি পুরাতন জামাকেও আগলে রাখে, অথচ আমি ঠিকই সুযোগ পেয়ে আপনাকে কাদায় ঠেলে ফেললাম। এই জঘন্য অপরাধের জন্য আমায় শাস্তি দিন প্লিজ। আমায় আঘাত করুন, ক্ষত বিক্ষত করুন, চর দিন, গালাগাল দিন, কিছু একটা করুন, অন্তত করুন। আমি বইতে পারছি না আর এই গ্লানি, দোহাই লাগে আপনার। আমাকে আঘাত করুন, শাস্তি দিন। ইরাম স্তম্ভিত হয়ে থাকলো। এহেন সাইবানকে সে কল্পনাও করেনি। হুট করে কয়েক সেকেন্ডের জন্য মনে হলো এই সাইবান বর্তমান সাইবান নয়, এ যেন সেই ছোট্ট আলাদিন যার প্রতি আজও ইরামের অগাধ মায়া। তাই নড়তে পারল না সে। নিজের কোলের বেতের দিকে তাকিয়ে থাকলো। এই ছেলেটা কি পাগল? সে কি ভেবেছে সে সত্যিই তাকে আঘাত করতে পারবে? ইরাম নড়চড় করছে না দেখে সাইবান নিজেই বেতটা আঁকড়ে ধরলো। আপনি না পারলে আমি নিজেই নিজেকে শাস্তি দেব। আমি সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়েছি। এত এত সাইনের পরও আমি অন্ধের মতো হাতড়ে বেরিয়েছি। আমার দোষটা কোথায়? আমি আপনার ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে শেয়ার করেছি, আপনার প্রাইভেসির প্রতি এক বিন্দু গুরুত্ব না দিয়েই। আমি 1 সেকেন্ডের জন্য হলেও আপনার সঙ্গে তিতলিকে তুলনা করেছি। শেষ কথাটি মুখে বলতে পারলো না সাইবান, কিন্তু তার অন্তরে তা বাজলো দামামার মতন। মুখ না তুলেই বেতটা তুলে ধরলো সে। নিজের প্রতি তীব্র ঘৃণা আর আক্রোশে শরীর কাঁপলো তার। বেতটা দিয়ে নিজের কাঁধেই আঘাত করলো সে সজোরে, কিন্তু একটা বেশি আঘাত দেওয়া সম্ভব হলো না। ইরামের
হাত চেপে ধরে ফেললো তার হাতটা, বেতটা টেনে হিঁচড়ে কেড়ে নিয়ে ঘৃণিত বস্তুর মতন দূরে ছুঁড়ে ফেলে দিল, যেন সাইবান নাগাল না পায়। ধমক দিল জোর গলায়। স্টপ ইট আলাদিন। সাইবান তৎক্ষণাৎ মুখ গুজে রইল ইরামের হাঁটুতে। সেই তখন থেকে সে এভাবেই বসে আছে, একবারের জন্য মুখ তোলেনি। নিজেকে আঘাত করলেই যেমন অপরাধ বোধ মেটে না, তেমন কাউকে শাস্তি দিলেই কৃতকর্ম মুছে যায় না। হোয়াট ইজ ডান ইজ